হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা IELTS রাইটিং টাস্ক 1 এর বার চার্ট, পাই চার্ট, টেবল, লাইন গ্রাফ কিভাবে আপনারা অ্যান্সার লিখবেন, এটা সম্পর্কে আমরা A to Z আলোচনার চেষ্টা করব। এখানে আমি লেখার একটা স্ট্রাকচার দিয়ে দেব এবং আপনারা কিভাবে কোয়েশ্চেন এবং যে ইমেজটা দেবে, যে গ্রাফটা দেবে, ওইটা থেকে কিভাবে আইডিয়া জেনারেট করে আপনারা লিখবেন, সম্পূর্ণ ডিটেইলস বা সম্পূর্ণ স্টেপ আপনাদেরকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তাহলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে চলে যাবো একদম মূল ভিডিওতে। তো এইটা হচ্ছে আমাদের মেইনলি কোয়েশ্চেন। এই যে কোয়েশ্চেনটা এটা আমি নিয়েছি হচ্ছে মাক্কার রাইটিং থেকে। এখানে আপনারা কোয়েশ্চেনটা দেখে ১ম এ একটু ব্রেইনস্টর্ম করার চেষ্টা করবেন। ১ম এ আমরা কোয়েশ্চেনটা পড়ি। বলা হয়েছে কি, "The graph below shows the average monthly salary and the prices of black and white and color TV and Japanese yen from" একটা সাল থেকে আরেকটা সাল এখানে দেখানো হয়েছে। ঠিক আছে? তো বুঝতে পারছি এখানে ৩ টা জিনিসের কথা বলছে। একটা হচ্ছে আপনার সেলারির কথা বলছে, আরেকটা হচ্ছে কালার টিভি এবং ব্লাক অ্যান্ড হোয়াইট টিভি। তো ৩ টা আমরা দেখতে পাচ্ছি লাইন গ্রাফে ৩ টা লাইন রয়েছে। তো এখন আমাদেরকে ১ম যে কাজটা হবে সেটা হচ্ছে গ্রুপিং করতে হবে। আমাদেরকে এই যে ইনফরমেশন গুলো রয়েছে, যে লাইনগুলো রয়েছে বা যে ডাটাগুলো থাকবে, ডাটাগুলোকে আমরা ২ ভাগে ভাগ করে নিব। এটা হচ্ছে আমাদের ফার্স্ট টাস্ক। ওকে? তো ২ ভাগে ভাগ করার জন্য আমরা কি করতে পারি? একটা ভাগে আমরা যেই ডাটাগুলো একই কোয়ালিটির আছে, অন্য ভাগে হচ্ছে যে ডাটাগুলো অন্য কোয়ালিটির আছে বা অন্য কোনো ট্রেন্ড অনুসরণ করতেছে। ফর এক্সাম্পল এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে তীর চিহ্ন দিয়ে বোঝানো হয়েছে মান্থলি স্যালারি। মান্থলি স্যালারি কিন্তু ১৯৫৩ থেকে ১৯৭৩ তুলনা করলে অনেক বেড়ে গিয়েছে। কিন্তু আমরা যদি দেখি যে কালার টিভি অ্যান্ড ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভি, এই ২ টা কিন্তু ১৯৫৩ থেকে শুরু করে ১৯৭৩ পর্যন্ত অনেকটা কমে গেছে। তো ২ টা জিনিস হচ্ছে কমতেছে, একটা জিনিস হচ্ছে বাড়ছে। তো সেই হিসেবে যেটা বাড়ছে সেটা আমরা হচ্ছে রাখার চেষ্টা করছি একটা গ্রুপে, এবং যে ২ টা জিনিস কমেছে টেলিভিশনগুলো, সেটা হচ্ছে আমরা রাখার চেষ্টা করছি আরেকটা গ্রুপে, মানে গ্রুপ 2 তে। ওকে? তো এখানে আমি লিখে দিয়েছি যে কোনটা বেড়েছে এবং কোনটা হচ্ছে কমেছে। একইভাবে যদি আপনারা চিন্তা করতেন যে আ কোনো অন্য কোনো একটা গ্রুপ, ধরুন যে আরো একটা লাইন গ্রাফ আছে যেটা হচ্ছে আপনার ফ্লাকচুয়েট করতেছে। ঠিক আছে? তো সেটাও চাইলে আপনি কিন্তু অন্য একটা গ্রুপের মধ্যে রাখতে পারেন। এখানে আপনার মেইন টার্গেট হচ্ছে ২ টা গ্রুপ করতেই হবে। তার মধ্যে চেষ্টা করবেন যে একই ধরনের ট্রেন্ড হইলে ভালো হয়। তা না হলেও অন্তত একটা গ্রুপ যেন একই ট্রেন্ড ফলো করে। আরেকটা গ্রুপের মধ্যে কিছু মিক্স বা কিছু ফ্লাকচুয়েশন আছে, তাতেও সমস্যা নাই। আপনারা হচ্ছে বডি প্যারাগ্রাফের সময় গ্রুপ দেখে অনেক ভালো করে হচ্ছে বডি প্যারাগ্রাফ গুলো লিখতে পারবেন। তো এখান থেকে আমরা ২ টা গ্রুপ পেয়ে গেলাম। একটা গ্রুপ হচ্ছে মান্থলি স্যালারি, আরেকটা গ্রুপ হচ্ছে কালার টিভি অ্যান্ড ব্লাক অ্যান্ড হোয়াইট টিভি। মান্থলি স্যালারির এটা হচ্ছে বেড়েছে এবং ২ টা গ্রুপ হচ্ছে, ২ টা লাইন হচ্ছে কমেছে। তো এবার আমরা স্ট্রাকচারের মধ্যে চলে আসি রাইটিং এর। রাইটিং এর ১ম এ আমরা হচ্ছে ইন্ট্রোডাকশন লিখব। ইন্ট্রোডাকশন এ আপনাকে জাস্ট কোয়েশ্চেনটাকে প্যারাফ্রেজ করতে হবে এবং সেটা অবশ্যই ১ সেন্টেন্সের মধ্যে হইতে হবে। তো কোয়েশ্চেনটা আমাদের কি ছিল? আমরা একটু দেখে আসি। আমাদের কোয়েশ্চেনটার ১ম এ ছিল, "The line graph below shows the average monthly salary and the prices of black and white and color TV in Japanese yen from" একটা সাল থেকে আরেকটা সাল। ঠিক আছে? তো এইটা হচ্ছে আমাদের কোয়েশ্চেনের পার্ট ছিল এবং এইটাকে আমাদেরকে কি করতে হবে? প্যারাফ্রেজ করতে হবে যখন আমরা অ্যান্সার লিখব ইন্ট্রোডাকশন এর মধ্যে। ওকে? এখানে আরো কিছু দেওয়া আছে ইনস্ট্রাকশন। এখানে essential vocabularies এর মধ্যে বলা আছে যে shows, depicts, gives information, illustrates। দেখুন কোয়েশ্চেনে যদি আপনার shows থাকে তাহলেই আপনি shows বাদে যেকোনো একটা ওয়ার্ড ব্যবহার করতে পারবেন ওইটার জায়গায়। কারণ আমাদেরকে প্যারাফ্রেজ করতে হবে, আমাদেরকে ওয়ার্ড ওলটপালট করতে হবে বা অন্য কোনো ওয়ার্ড এখানে ব্যবহার করতে হবে। ঠিক আছে? তো shows থাকলে আমরা depicts ব্যবহার করতে পারবো, gives information ব্যবহার করতে পারবো, illustrates ব্যবহার করতে পারবো। এবং আরেকটা জিনিস হচ্ছে from and between। আপনার কোয়েশ্চেনে দেখবেন যে এখানে হয়তো from বা between কিছু একটা ইউজ করা হয়েছে সালের জন্য। এখানে from ব্যবহার করা হয়েছে। from ১৯৫৩ to 1963। from to এখানে ব্যবহার করা হয়েছে। তো আমরা যখন প্যারাফ্রেজ করব তখন আমরা from এর বদলে between দিয়ে হচ্ছে এটা প্যারাফ্রেজ করব। যাই হোক আমরা দেখি আমরা এখানে কি লিখেছি। ওকে। তো আমরা এখানে দেখছি যে the line graph illustrates the average monthly salary of Japanese workers alongside the price of black and white and color television between 1953 and 1973। তো আমরা from এর জন্য এখানে between ব্যবহার করছি এবং illustrates ব্যবহার করছি কারণ এখানে আমাদের হয়তো show ছিল আগের কোয়েশ্চেনে। ঠিক আছে? তো এভাবে আমরা হচ্ছে মেইনলি আমাদের যে introduction পার্টটা জাস্ট কোয়েশ্চেনটাকে প্যারাফ্রেজ করার মাধ্যমে একটা সেন্টেন্সে লিখতে পারব। এবারে আসি ওভারভিউ এর মধ্যে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট এবং এই পার্টটা
ভালো করার মাধ্যমে আমরা কিন্তু একটা ভালো ব্যান্ড স্কোরের কাছাকাছি যাইতে পারি। ওকে? কারণ এখানে হচ্ছে একটু ভালো করে ব্রেইনস্টর্ম করলেই হবে। ওভারভিউ পার্টের জন্য আমাদের কি ইনস্ট্রাকশন রয়েছে? ওভারভিউ পার্টের জন্য আমাদের ১ম যে সেন্টেন্সটা এইটা আমরা শুরু করতে পারি এই ২ টার মধ্যে যেকোনো একটা দিয়ে। ওভারঅল ইট ইস নোটিসেবল দ্যাট অর ওভারঅল দ্য ডাটা হাইলাইট দ্যাট। এটার পর আমরা কি লিখব? এটার পর আমরা জাস্ট ওভারঅল যে চেঞ্জটা হইছে, আমাদের গ্রাফে যে ওভারঅল চেঞ্জটা হইছে, এইটা আমরা জাস্ট এই সেন্টেন্সটুকু বা এই পার্টটুকু লেখার পর লিখে দিব। তো আমাদের একটু চেঞ্জগুলো আরেকটু দেখে আসি। আমাদের মান্থলি স্যালারিটা হচ্ছে বেড়েছে এবং ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার টেলিভিশনের যে প্রাইস এটা হচ্ছে কমেছে বাই টাইম মানে সময়ের অনুযায়ী। তো সেক্ষেত্রে আমরা এখানে হচ্ছে ওভারঅল এর ফার্স্ট সেন্টেন্স আমরা লিখছি যে ওভারঅল ইট ইস নোটিসেবল দ্যাট দেয়ার ওয়াজ এ সিগনিফিক্যান্ট শিফট ইন বোথ ইনকাম অ্যান্ড টেলিভিশন প্রাইসেস ওভার দ্য পিরিয়ড। মানে আমাদের যে স্যালারি এবং টেলিভিশনের প্রাইস এই ২ টাই কিন্তু চেঞ্জ হইছে। হ্যাঁ, এটা আমাদের ওভারঅল লেখার সময় জাস্ট আমরা এটা লিখব। মানে ওভারঅল যে চেঞ্জটা হইছে। আমরা স্পেসিফিক্যালি চিন্তা করলে কিন্তু মান্থলি সেলারিটা হচ্ছে বাড়ছে এবং যে প্রাইস অফ টেলিভিশন এটা কিন্তু কমছে। তো কমছে এবং বাড়ছে এই ২ টা কি চেঞ্জ হইছে। তো আমরা হচ্ছে ওভারঅল সেন্টেন্সের মধ্যে এই যে চেঞ্জটা হইছে এইটা আমরা হচ্ছে লেখার চেষ্টা করছি। এবং 2nd সেন্টেন্স আমরা কি লিখব? যে ২ টা গ্রুপ আমরা আগে করেছি ব্রেইনস্টর্ম করে। এই ২ টা গ্রুপের ২ টা মেজর যে চেঞ্জ হয়েছে সেটা আমরা এক বাক্যে লিখব। মেজর চেঞ্জের মধ্যে আমরা দেখছি সেখানে হচ্ছে মাঝের স্যালারিটা বাড়ছে এবং অন্যান্য যে ২ টা সেটা হচ্ছে কমছে। তো আমরা 2nd সেন্টেন্সে কি লিখছি? While the average monthly salary increased considerably, the cost of both types of television showed a marked decline. মানে এভারেজ মান্থলি স্যালারি হচ্ছে বেড়েছে এবং যে টেলিভিশনের প্রাইস এইটা হচ্ছে কমেছে। বুঝতে পারছেন এখানে ব্যাপারটা? ২ টা গ্রুপে ২ টা মেজর চেঞ্জ আমরা একটি বাক্যে লিখছি। হ্যাঁ? অ্যান্ড ১ম বাক্যে হচ্ছে আমরা ওভারঅল যে চেঞ্জটা হইছে, এটা হচ্ছে শিফট হইছে বা চেঞ্জ হইছে। তারপরে হচ্ছে আমরা কি করছি? যে চেঞ্জটা হইছে। স্পেসিফিক ভাবে আমরা যে ২ টা গ্রুপের চেঞ্জটা আমরা এক বাক্যে লিখছি। হ্যাঁ? এখানে কিন্তু কমা আছে। আমি ২ টা হচ্ছে ক্যাপিটাল এটার সবকিছু লিখছি এজন্য হচ্ছে আপনার হয়তো কমাটা বুঝতে নাও পারেন। তবে একটা জিনিস খেয়াল রাখবেন এখানে কিন্তু আমরা কোনো ডাটা মেনশন করি নাই। এখানে আমরা বলছি বাড়ছে, কমছে, চেঞ্জ হয়েছে এরকম কিছু। কিন্তু আমরা বলিনি যে কতটা বাড়ছে বা কতটা কমছে। এখানে আপনারা কোনো প্রকার ডাটা মেনশন করতে পারবেন না। এটা হচ্ছে আমাদের ওভারঅল প্যারাগ্রাফ। তো এবার আমরা বডি প্যারাগ্রাফের মধ্যে আসি। বডি প্যারাগ্রাফ স্ট্রাকচারটা হলো আমরা যে গ্রুপটা করছি, ১ম গ্রুপের যে নোটেবল চেঞ্জ গুলো হয়েছে, সেই চেঞ্জ গুলো নিয়ে আমরা এখানে লিখব। যে কোন চেঞ্জ হয়েছে, কোন জায়গা থেকে কোন জায়গায় গিয়েছে ট্রেন্ড গুলো। এবং এইটা আমরা ৩ থেকে ৫ সেন্টেন্সের মধ্যে লেখার চেষ্টা করব। ওকে, তো ১ম গ্রুপে আমরা কি ছিল আমরা আরেকটু দেখে আসি। আমাদের ১ম গ্রুপে যেটা ছিল সেটা হচ্ছে সেলারি। সেলারির ব্যাপারটা আমরা একটু দেখি। সেলারিটা হচ্ছে তীর চিহ্ন দিয়ে বোঝানো হয়েছে। ১৯৫৩ সালে এটা ছিল আপনার ৩০ এ, ১৯৬৩ তে ছিল এটা আপনার ৮০ র কাছাকাছি এবং ১৯৭৩ এ এটা আপনার ছিল ১৮০ তে। তো আমরা ১৯৫৩ থেকে ১৯৬৩ পর্যন্ত যে হারে এটা বেড়েছে, পরবর্তী বছরে এটা আরো তার চেয়ে আরো বেশি বেড়েছে। ওকে? তো ওভারঅল কিন্তু এটা অনেক বেড়েছে। ঠিক আছে? তো এইখানে আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, এই যে আপনারা যে সংখ্যাটা দেখতে পাচ্ছেন ইয়েনে মানে জাপানিজ কারেন্সি এটা কিন্তু আপনার হাজারে হবে। এখানে দেখেন ৩ টা 0 এখানে দেওয়া আছে। তো আমরা রাইটিং এর ক্ষেত্রে কিন্তু এগুলো এই সংকেতগুলো অবশ্যই মাথায় রাখবো। তো মান্থলি স্যালারির যে ট্রেন্ড গুলো আছে এগুলো আমরা এখান থেকে দেখতে পারলাম। তো আমাদেরকে এই ট্রেন্ড গুলো সম্পর্কে লিখতে হবে গ্রুপ 1 এ। যাই হোক আমরা দেখে আসি আমাদের বডি প্যারাগ্রাফ 1 এ আমরা কিভাবে লিখেছি। ওকে। তো এখানে বলা হচ্ছে যে the average monthly salary in Japan experienced a steady and substantial rise throughout the period from 1953 to 1973 মানে এটা হচ্ছে স্টেডিলি বাড়ছে। মানে বাড়তে আছে এটা কখনো কমে না আরকি। ঠিক আছে? অ্যান্ড পিরিয়ডটা এখানে বলা হয়েছে ১৯৫৩ থেকে ১৯৭৩ পর্যন্ত। এখন এরা বলছে যে in 1953 the figure stood at around 30,000 yen but it almost tripled to reach roughly 90,000 yen by 1963 এখানে ২ টা সালের কথা বলছে যে ১৯৫৩ সালে এটা আপনার ছিল এত ইয়েনে এবং এইটা ৩ গুণ হয়ে গেছে ৬৩ সালে গিয়ে যেটা আপনার হয়েছে ৯০,০০০ ইয়েনে। Percentage কি লিখছে? The upward trend continued sharply over the next decade, and by 1973, the average income had climbed to approximately 1,08,000 yen. আমি আগেই বলছিলাম যে ১৯৬৩ সালের পর থেকে এটা কিন্তু আরেকটু বেশি বেড়ে গেছে। ঠিক আছে? তো এখানে এটা বলা হয়েছে যে শার্পলি এটা হচ্ছে বেড়েছে এবং এটা
পৌঁছে গেছে ১,৮০,০০০ ইয়েনে। তো এটা হচ্ছে আমাদের যে ১ম বডি প্যারাগ্রাফ। এখানে আমরা শুধুমাত্র মান্থলি স্যালারি নিয়ে বলছি। এখানে যে কি ট্রেন্ড গুলো আছে সেগুলো আমরা হচ্ছে এখানে বলার চেষ্টা করছি। ১ম এ জাস্ট এটা হচ্ছে ওভারঅল বলছে যে এটা হচ্ছে স্টেডিলি বাড়ছে এই সাল থেকে এই সাল পর্যন্ত এবং ১৯৫৩ থেকে ১৯৬৩ সালে কিভাবে বাড়ছে এটা বলছে এবং পরবর্তী বছরে বা পরবর্তী সালে এটা কিভাবে বেড়েছে এটা সম্পর্কে এখানে বলা হয়েছে। তো এবার আমরা স্ট্রাকচারের মধ্যে বডি প্যারাগ্রাফে 2 যাই। বডি প্যারাগ্রাফে হচ্ছে আমরা ২য় গ্রুপে যে নোটেবল চেঞ্জ গুলো হয়েছে সেগুলো নিয়ে বলব। এখানে আপনারা ২ থেকে ৫ সেন্টেন্সও রাখতে পারেন। এখানে একটা সেন্টেন্স কমনের কারণ হচ্ছে অনেক সময় আমরা যে গ্রুপটা করি, ১ম গ্রুপে যদি আমরা বেশি সংখ্যক ট্রেন্ড রাখি বা বেশি সংখ্যক এলিমেন্ট রাখি, তখন ২য় গ্রুপে একটু কম হয়ে যায়। সেক্ষেত্রে আমরা একটু কমও রাখতে পারি। যাই হোক ব্যাপার না। তো আমরা আমাদের ২য় গ্রুপটি একটু দেখে আসি। আমাদের ২য় গ্রুপে কি ছিল? টেলিভিশন। ২ ধরনের টেলিভিশন এখানে আছে। কালার টিভি অ্যান্ড ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভি। দেখো কালার টিভি আমরা দেখি এটা আপনার শুরুই হয়েছে ১৯৬৩ সাল থেকে এবং এটা শেষ হয়েছে ১৯৭৩ সাল। ১৯৬৩ থেকে ১৯৭৩ পর্যন্ত এটা অনেকটা কমে গেছে। ওকে? তো সরি এটা ৬৩ হবে না। এটা হচ্ছে আপনার তার আগে একটা সাল সম্ভবত এটা আপনার ৬০ এর কাছাকাছি হবে। তো এই সাল থেকে হচ্ছে এই ৭৩ সালে এসে এটা অনেকটা কমে গেছে। এবং আমরা যদি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভি দেখি, তাহলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভি হচ্ছে এইটা। ১৯৫৩ সালে এটার ছিল হচ্ছে ১০০ তে এবং ১৯৬৩ সালে এটা কমে হচ্ছে ১৬৩ তে দাঁড়িয়েছে এবং ১৯৭৩ সালে এটা আপনার দাঁড়িয়েছে প্রায় ৩০,০০০ ইয়েনের মতো। ওকে? তো ২ টা জিনিসই কিন্তু অনেকটা কমেছে। তবে আপনার কালার টিভি ১৯০০ যে ধরি ১৯৬০ থেকে ১৯৬৩ পর্যন্ত অনেকটা কমে গেছে। মানে শার্পলি কমে গেছে আরকি। ঠিক আছে? এবং তারপরে একটা নির্দিষ্ট হারে হচ্ছে একবার কমে গেছে। এবং ব্লাক অ্যান্ড হোয়াইট টিভি একে ধারেই ধরতে গেলে এখানে কমে গিয়েছে। এটা কোনো ব্যাপার না। তো আমরা এখন হচ্ছে কি করব? এখন যে বডি প্যারাগ্রাফ 2 তে আমরা এই গ্রুপটা সম্পর্কে লিখব। তো এখানে বলা হয়েছে, "The cost of black and white TV declined from about 1,00,000 yen in 1953 to just over 20,000 yen in 1973." এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভির কথা বলছে, যেটা হচ্ছে আপনার ১,০০,০০০ ইয়েন থেকে ২০,০০০ ইয়েনে নেমে গেছে ১৯৫৩ থেকে ১৯৭৩ পর্যন্ত। মানে পুরো সময়টা ধরে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভি কতটা নিচে নেমে গেছে, এটা হচ্ছে বোঝাতে এখানে লিখেছে আরকি। Similarly, although color TV were initially more expensive at nearly 108,000 yen in 1953, their price dropped sharply, falling below 1 lakh yen by the end of the period. এখানে আপনার হচ্ছে কলার টিভির কথা বলছে যে ১ম দিকে এটা একটু এক্সপেনসিভ হইলেও পরবর্তীতে এইটা শার্পলি হচ্ছে ড্রপ করছে। মানে খুব দ্রুত ড্রপ করছে এবং ১,০০,০০০ এর বেশি ড্রপ করে এটা হচ্ছে সময়টা শেষ সময়ে পৌঁছায় গেছে। ওকে? এবং লাস্টে হচ্ছে আপনার কি বলছে, "The downward trend in television prices coupled with the rise in income made TVs far more affordable for Japanese consumers over the time." তো এটা আপনার আমি বলব যে অপশনাল একটা সেন্টেন্স। কারণ এখানে মেইনলি ওরা যে চেঞ্জ গুলো হইছে ৩ টা গ্রুপ নিয়ে কথা বলছে যে ধরুন যে টেলিভিশনের প্রাইসটা কমে গেছে, মানুষের সেলারিটা বাড়ছে। এই স্যালারি বাড়ার মাধ্যমে অ্যাফোর্ডেবিলিটি বাড়ছে জাপানিজ কাস্টমারদের। ঠিক আছে? এটা হচ্ছে এখানে বোঝানো হয়েছে। তবে এইটা আপনার একদমই ম্যান্ডেটরি না। যদি আপনার ব্লাক অ্যান্ড হোয়াইট নিয়ে একটা সেন্টেন্স আসছে, আপনার কালার টেলিভিশন নিয়ে একটা সেন্টেন্স আসছে, ওকে ফাইন। যদি আপনার এখানে আরো এক ধরনের টেলিভিশন থাকতো, সেটা নিয়ে আপনি হচ্ছে একটা সেন্টেন্স এখানে লিখতে পারতেন। আপনাকে এই সেন্টেন্সটা যে লিখতে হবে, এইটার কোনো হচ্ছে বাধ্যবাধকতা নাই। ওকে? তো এই সেন্টেন্সটা এখানে অনেক ফিট হয়েছে। যেখানে বলছে যে আপনার যে টেলিভিশনের ডাউনলোড প্রাইস এটা হচ্ছে অনেকটা কমে গেছে coupled with the rise in income আপনার ইনকামের সাথে এটা ২ গুণ সম্পর্ক চলে আসছে। মানে যতটা কমছে ইনকাম আরো ততটা বাড়ছে। ওকে? এটার মাধ্যমে হচ্ছে আপনার টেলিভিশন কেনার যে affordability জাপানিজ কনজিউমারদের এটাও বেড়েছে। মেইনলি এটা আপনার এখানে বোঝানো হয়েছে। তবে আমি যে মেইন মেসেজটা এখানে দিচ্ছি, আপনাকে এখানে কোনো সামারি টানতে হবে না। আপনাকে জাস্ট যে ট্রেন্ড গুলো আছে সেগুলো নিয়ে কথা বলতে হবে। এবং আমরা যে কোয়েশ্চেনটা এখানে বলছি এটা খুবই ইজি এবং কি বলবো যে সরল একটা কোয়েশ্চেন। এখানে ৩ টা মাত্র হচ্ছে এলিমেন্ট ছিল এবং ২ টা গ্রুপে আমরা ইজিলি ভাগ করতে পারছি। কিছু কোয়েশ্চেনে হয়তো বেশি থাকবে, যেটা নিয়ে হচ্ছে আমরা একটু পরে কথা বলব। ওকে, তো আমরা বডি প্যারাগ্রাফ 2 তে হচ্ছে আমরা দেখলাম কিভাবে আমরা এটা লিখব। ২য় গ্রুপে নোটেবল চেঞ্জ গুলো আমরা এখানে লিখতে থাকবো। ওকে, তো এবার আসি একটা কোয়েশ্চেনে। দেখুন এই কোয়েশ্চেনটা খেয়াল করুন, এটা আপনাদের হোমওয়ার্ক থাকবে। এই কোয়েশ্চেনে আমরা দেখতে পাচ্ছি যে, "দ্য এজ অফ দ্য পপুলেশন অফ আইসল্যান্ড বিটুইন 1999 and
2020। ওকে? তো ১৯৯০ থেকে ২০২০ সাল পর্যন্ত আইসল্যান্ড অধিবাসীদের বয়সের কথা এখানে বলা হইছে। তো এখানে আ যারা বসবাস করে তাদের কিরকম বয়স ছিল? ১৯৯০ সালে হচ্ছে আপনার আগে আমরা একটু কোয়েশ্চেনটা দেখি। আমরা ১ম দেখতে পাচ্ছি এই যে কালারটা, এইটা কিন্তু সবচেয়ে উপরে, সব জায়গায় সবচেয়ে উপরে আছে। এটা হচ্ছে আপনার ২৫ থেকে ৫৪ মানে ২৫ থেকে ৫৪ বছর বয়সী যারা ছিল তারা সবসময়ই বেশি সংখ্যক ছিল আইসল্যান্ডে। এই ১৯৯০ থেকে ২০২০ সাল পর্যন্ত। ওকে? এবং আরেকটা জিনিস আমরা খেয়াল করি, উম ধরুন যে আমরা এইটা দেখি। এটা, এটা মানে এটার সময় থেকে সময় কমে গিয়েছে। ওকে? তারপর আমরা হলুদটা দেখি। হলুদটা হচ্ছে ১৯৯০ থেকে ১৯২০ আসতে অনেকটা কমে গেছে এবং গ্র্যাজুয়ালি কমছে খুব সুন্দর করে। এবার আমরা এই অরেঞ্জ কালারটা দেখি। অরেঞ্জ কালারটা হচ্ছে আপনার অল্প কমেছে, তবে কমেছে আরকি এবং ২০০০ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত সেম ছিল এটা। একটা জিনিস। আমরা একটু ব্লু কালারে আসি। ব্লু কালারটা হচ্ছে ব্লু কালারটা একটু কমেছে আবার বেড়েছে। কমেছে একটু বেড়েছে তবে খুবই স্লাইটলি। ওকে? তো এখানে আমরা কিভাবে গ্রুপিং করতে পারি? এইটা হচ্ছে একটা কথা। কারণ এখানে আমরা একটা জিনিসই বাড়ছে এবং বাকিগুলো হচ্ছে কমেছে, একটা জিনিস হচ্ছে কমেছে, বেড়েছে। এবং এখানে আমাদের এলিমেন্ট হচ্ছে ৫ টা। আগের কোয়েশ্চেনে আমাদের এলিমেন্ট ছিল মাত্র ৩ টা। তো আমি আপনাদেরকে এখানে হেল্প করতেছি। আমি গ্রুপিংটা করে দিচ্ছি। আপনাকে যেটা করতে হবে, আনসারটা লিখতে হবে এবং কমেন্ট বক্সে আমাকে জানাইতে হবে। আমি চেষ্টা করব আপনাদেরকে রিচ করার জন্য, আপনাদেরকে একটি সাজেশন দেওয়ার জন্য আপনাদের রাইটিং এর উপরে। তবে অনুরোধ থাকবে আপনারা একটু চেষ্টা করবেন যে নিজে লেখার জন্য এআই হেল্প নেবেন না বা হচ্ছে কোনো নকল করার চেষ্টা করবেন না কোনো কিছু দেখে। তো আমরা গ্রুপিং এখানে ২ টা গ্রুপ করছি। একটা হচ্ছে ২৫ থেকে ৫৪ বছর বয়স। এইটা হচ্ছে সবসময় বেড়েছে। মানে এই সংখ্যক বয়সের মানুষজন বাড়ছে এবং ৬৫ বছর উপর যেই সকল মানুষ আছে তাদের যে সংখ্যাটা এইটা কমেছে, বেড়েছে, ফ্লাকচুয়েট হয়েছে। এবং ১৬ থেকে ১৪ বছর, ১৫ থেকে ২৪ বছর, ৫৫ থেকে ৬৪ বছর এই যে বয়সের মানুষগুলো এরা সময়ানুক্রমে কমে গেছে আরকি। মানে এই সংখ্যক মানুষ আস্তে শুধু কমতেছে আইসল্যান্ডে ১৯৯০ থেকে ২০২০ সাল পর্যন্ত। তো এইটা হচ্ছে মেইন ট্রেন্ড। এই ট্রেন্ড অনুযায়ী আমরা এখানে গ্রুপিং করছি, ২ টা গ্রুপে ভাগ করছি। তো এখানে আমরা বডি প্যারাগ্রাফ 1 এ হচ্ছে এই গ্রুপটা নিয়ে কথা বলব। বডি প্যারাগ্রাফ 2 তে হচ্ছে আমরা এই গ্রুপটা নিয়ে কথা বলব। তার আগে হচ্ছে আমাদেরকে ইন্ট্রোডাকশন লিখতে হবে যেটা কোয়েশ্চেন থেকে লিখব এবং ওভারভিউ লিখতে হবে। যার মধ্যে ১ম টা হচ্ছে আমরা ২ টা ফ্রেজ আছে। সেই ২ টা ফ্রেজটা যেকোনো একটা আমরা ইউজ করে ১ম সেন্টেন্সে আমরা হচ্ছে ওভারঅল যে চেঞ্জটা হচ্ছে এটা লিখব এবং ২য় সেন্টেন্সে হচ্ছে আমরা ২ টা গ্রুপে ২ টা মেজর চেঞ্জ নিয়ে কথা বলব। তো আপনারা ভিডিওটা দেখলে আশা করি আপনার রাইটিং টাস্ক 1 এর বার চার্ট, টেবল, লাইন গ্রাফ, পাই চার্ট এই সমস্ত যে গ্রাফ রিলেটেড কোয়েশ্চেন আছে রাইটিং টাস্ক 1 আশা করি আপনারা হচ্ছে এখন থেকে সলভ করতে পারবেন। এবং নেক্সট ভিডিওতে আমি হচ্ছে রাইটিং টাস্ক 1 এর জন্য এসেনশিয়াল গ্রামার এবং ভোকাবুলারি এবং সেন্টেন্স স্ট্রাকচার নিয়ে কথা বলব। সেন্টেন্স স্ট্রাকচার বলতে কি ধরনের সেন্টেন্স এখানে আমরা ব্যবহার করতে পারি কোনো একটা ডাটা বা ট্রেন্ডকে এক্সপ্লেইন করতে। নেক্সট ভিডিওর জন্য অপেক্ষায় থাকবেন। তাহলে আপনাদেরকে রাইটিং টাস্ক 1 এ একটা সলিড এবং বেস্ট প্রিপারেশন হবে আশা করি। তো এই ছিল আজকের ভিডিও। সম্পূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক শুভকামনা রইলো। আসসালামু আলাইকুম।